নিবিড় ঘুম থেকে উঠল দুপুরের একটু আগে। ফ্রেশ হয়ে নিচে এসে প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে সোফায় বসে তারপর বলল, শেফালি আপা, 1 কাপ কফি দিয়ে যাও। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল, এসেই তো কথাটা বলতে চেয়েছিস। আমি তো বাধা দিয়েছি। আচ্ছা এখন বল। প্রিয়তা রান্নাঘরের দিকে যেতেই নিবিড় বলল, তনুষা কাল থেকে এই বাড়িতে থাকবে। কথাটা শুনেই প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে নিবিড়ের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। এই বাড়িতে থাকবে মানে? আমি ঠিক বলছি। ও কয়েকদিনের জন্য থাকবে, তারপর ওর বাবা মায়ের কাছে চলে যাবে আমেরিকায়। মোশাররফ হোসেন কিছুক্ষণ ভেবে তারপর বললেন, ঠিক আছে, তবে ওই মেয়ে যেন আমার ফ্যামিলির ব্যাপারে কৌতূহল না দেখায়। কথাটা বলে মোশাররফ হোসেন উঠে চলে গেলেন। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, আমি জানি তুমি আমায় ভুল বুঝেছ, কিন্তু ওকে এই বাড়িতে আমি নিয়ে আসছি শুধু তোমার জন্য। আমি জানতে চাই সেদিনের এসএমএসগুলো কে পাঠিয়েছে, তনু নাকি অন্য কেউ? প্রিয়তা করুণ চোখে তাকিয়ে, এই জন্য আপনি আসার পর থেকে আমার সাথে একটা কথা বলেননি? তার মানে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন শুধু আমি ধরেছি বলে? মনে মনে প্রিয়তা কথাগুলো বলছে আর চোখের পানিকে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে। নিবিড় কফির কাপে চুমুক দিতে দিতে, আমি সকালে তোমার সাথে কথা বলিনি, কারণ আমি কথা বললেই নিজেকে সামলাতে পারতাম না। তুমি জানো প্রিয়তা, এই কয়েকটা দিন তোমাকে না দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। বুকের ভেতর যেন সব পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তাই আমি তাড়াতাড়ি তোমার মুখটা দেখার জন্য সব ছেড়ে দেশে চলে এসেছি। আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, সেটা আমি বুঝতেই পারছি। পুরোটা দিন প্রিয়তা নিবিড়ের সাথে আর একটা কথাও বলেনি। রাত 9টা নিবিড় রুমে অপেক্ষা করছে প্রিয়তার আসার জন্য। প্রিয়তাকে না দেখে রুম থেকে বেরিয়ে একটু এগিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে। কালকের কাজগুলো অনেকটা এখনই করে নিচ্ছে। নিবিড় উপর থেকে গম্ভীর মুখে তাকিয়ে, প্রিয়তা উপরে উঠে আসো। প্রিয়তা না শোনার ভান করে অন্যদিকে ফিরে আসে। সালমা বেগম প্রিয়তার কাছে গিয়ে, তুই যা, নিবিড় ডাকছে। ডাকুক, ও একটু পর রেগে যাবে। রাকি শুধু উনি একাই দেখাতে পারে? নিবিড় ধমকে আবার বলল, প্রিয়তা, তুমি কানে শুনতে পাও না? আমি কি নিচে নেমে আসব নাকি তুমি আসবে? নাদিয়াও প্রিয়তাকে ইশারা করে উপরে যেতে বলল। প্রিয়তা উপরে আসছে দেখে নিবিড় রুমে এসে নিজের ইজি চেয়ারটায় বসল। প্রিয়তা রুমে আসতেই নিবিড় উঠে দরজা বন্ধ করে দিয়ে তারপর বলল, সকালে আসার পরও দেখলাম সব ঠিক ছিল। দুপুরের পর থেকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? কথাগুলো বলতে বলতে নিবিড় সামনে এগিয়ে যাচ্ছে আর প্রিয়তা পিছনে। আমাকে কুকুর কামড়াবে কেন? আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? বাক প্রতিবন্ধী নাকি তুমি? এরকম তোতলাচ্ছ কেন? প্রিয়তা দেয়ালের সাথে পিঠ লেগে দাঁড়াতেই নিবিড়ও সামনে দাঁড়িয়ে, আরও যাবে? যদি বলো দেয়াল ভাঙার ব্যবস্থা করি। প্রিয়তা ডানে বামে মাথা নাড়ল। নিবিড় শান্ত গলায় বলল, আমি জানি তুমি কেন এমন করছো। আমি তোমার ভালোর জন্য ওকে এই বাড়িতে নিয়ে আসছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু তোমাকে। কি আমাকে? আমি তোমাকে। হ্যাঁ বলুন। নিবিড় চুপ করে আছে, নিজের বাহু ডোরে মুখ গুজে নিচ্ছে। আমি জানি আপনি পারবেন না বলতে, কারণ আপনি আমাকে ভালোই বাসেন না। কথাটা বলে প্রিয়তা নিবিড়ের হাত সরিয়ে দরজার সামনে এসে, খেতে আসুন। আপনার আমাকে কিছু বলতে হবে না, আমি তো কয়েকদিন পর চলেই যাচ্ছি। প্রিয়তা চলে যেতেই খাটের কিনারায় এসে বসে। মাহিদকে ফোন দিল। পরের দিন সকালবেলা প্রিয়তা উঠে দেখে নিবিড় এখন ইজি চেয়ারে বসেই ঘুমাচ্ছে। নিজের গায়ের চাদরটা নিবিড়ের গায়ে দিয়ে নামাজ আদায় করে নিচে গেল। চা বানিয়ে নিয়ে এসে দেখে মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছে। বাবা, আপনার চা। মোশাররফ হোসেন কাপটা নিয়ে। নিবিড় হঠাৎ তনুষাকে নিয়ে আসতে চাইছে কেন? সে ব্যাপারে কিছু জানিস? বাবা, তোমার ছেলের এতটা প্রিয় আমি হয়ে উঠিনি হয়তো যে সব কথা আমাকে বলবে। আসল কথা কি বাবা, আমি সে ভাগ্য করে জন্মাইনি যে ভাগ্য আমায় সব দিবে। তুই চিন্তা করিস না, নিবিড় দেখবে একদিন সব ঠিক করে নিবে, তোকেও ভালোবাসবে। মারে, মাঝে মাঝে অপেক্ষার ফল যে মিষ্টি হয়। প্রিয়তা কিছু বলল না। আস্তে আস্তে সবাই নিচে নেমে এলো।
সাথে নিবিড়ও, হাতে একটা ফাইল রিসাদের দিকে এগিয়ে দিয়ে। রিসাদ সাহেব, আমি আজ অফিসে যাচ্ছি না, আপনি এটা নিয়ে যাবেন। নাদিয়া সামনে এসে দাঁড়িয়ে, হ্যাঁ রে ভাই, তুই এখনও কি রিসাদ সাহেব বলছিস? ওকে ভাইয়া বলে তো ডাকতে পারিস। তুই ওর একমাত্র শালা, তুই যদি এমন করিস তাহলে বাকিরা সবাই কি করবে বল? আপু, একটু সময় তো লাগবে। আচ্ছা ওকে, তোর যখন সময় হবে বলিস। সবাই নাস্তা শেষ করতেই তনুষা এসে সবাইকে সালাম দিল। মোশাররফ হোসেন একটু অবাক হলেন, যে মেয়ে সালাম কি তাই বলতে পারতো না, সে মেয়ে আজ সালাম দিচ্ছে। জামা কাপড়েও বেশ উন্নতি হয়েছে দেখছি। নিবিড় গম্ভীর গলায়, শেফালি আপা, আমাদের গেস্ট রুমটা তনুষার জন্য খুলে দাও। জুহি, তনুষাকে নিয়ে যা। নাদিয়া প্রিয়তার দিকে ভুরু নাচিয়ে ইশারা করলো, এটা আবার কে? প্রিয়তা কিছু না বলে নিজের রুমে চলে গেল। নিবিড় সালামা বেগমের দিকে তাকিয়ে, মা, তনুষার যেন কোনো অসম্মান এই বাড়িতে না হয়। আপু, তনুষার দিকে খেয়াল রাখিস। ভাই, মেয়েটাকে তো চিনলাম না, তোর কি বন্ধু নাকি? আপু প্লিজ মায়ের থেকে জেনে নিস। শেফালি আপা, আরেক কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও। নিবিড় রুমে এসে দেখে প্রিয়তা নিজের জামা কাপড়গুলো আলমারি থেকে গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছে। কি হলো, কোথায় যাচ্ছ? পাশের রুমে। তোমার এসব ফালতু ন্যাকামিগুলো আবার শুরু করে দিয়েছ? আমি কোনো ন্যাকামি করছি না, আমি সিরিয়াসভাবেই যাচ্ছি। আপনার তনু এসে গেছে, এখন আর আমার কি প্রয়োজন? এখন তো বাড়িতে জায়গা দিয়েছেন, 2 দিন পর তো বেডরুমেও নিয়ে আসবেন, তখন তো আমাকে বেরিয়ে যেতে হবে, তাই না? এর চেয়ে ভালো আমি এখন থেকে পাশের রুমে চলে যাচ্ছি। নিবিড় ধমক দিয়ে, এনাফ। তুমি কি ভেবেছ রোজ রোজ এসব ড্রামা আমার সহ্য করতে হবে? যদি এই ধরনের কিছু ভেবে থাকো, ভাবনাতে পানি ঢেলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখো। নিবিড় ল্যাপটপ নিয়ে চেয়ারে বসে পড়ল। শেফালি কফি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড় কফিটা হাতে নিয়ে, শেফালি আপা, তোমার বড় মেয়ের সামনের মাসে না বিয়ে? ছোট ভাইজান, আমার তো কয়েকদিন আগেই চলে যাওয়ান লাগবো, তো চিন্তা করবেন না, আমার জানা একজনরে কয়েকদিনের জন্য দিয়া যাবো। আমি কি সেজন্য জিজ্ঞেস করিনি? মেয়ের বিয়ের খরচের কিছু ব্যবস্থা করেছ? কিছু ব্যবস্থা হইয়া গেছে, খালু বলছে যাওয়ার সময় উনি কিছু দিব, তাইলে হইয়া যাইব। প্রিয়তা বিছানা গোছাচ্ছে আর কথাগুলো শুনছে। নিবিড় মুচকি হেসে, শেফালি আপা, বোকার মতো কথা আমি পছন্দ করি না, তুমি জানো। কিছু টাকায় কখনো বিয়ে হয় না। প্রিয়তা, এদিকে আসো। প্রিয়তা কাছে আসতেই, সারাদিন কিভাবে আমার পিছনে পড়া যায় সেই চিন্তাই করো, এখন একটা কাজ করো। শেফালি আপার থেকে হিসাব নিয়ে ওনার মেয়ের বিয়ের কত টাকা লাগে মাহিদের থেকে নিয়ে দিও, অন্তত এই কাজটা ঠিক মতো করো। প্রিয়তা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে শেফালির সাথে বেরিয়ে গেল। কয়েকটা দিন কেটে গেল, নিবিড় আর প্রিয়তার ঝগড়া লেগেই থাকে। তবে এই ঝগড়ার মাঝে দুজন দুজনাকে নিজেদের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। প্রিয়তা, ভাইয়ের মুখ থেকে তুমি কিন্তু এখনো ওই কথাটা বলাতে পারোনি। প্রিয়তা তরকারি নাড়তে নাড়তে, আপু, তুমি তো জানো তোমার ভাই কেমন, সারাক্ষণ রাক্ষসের মতো গম্ভীর মুখে থাকে, কিছু বলতেই আমার ভয় লাগে। নাদিয়া আদুরে গলায়, প্রিয়তা, তুমি আমার সামনে ভাইকে রাক্ষস বলছো, এটা ঠিক না। হ্যাঁ, আমার ভাই মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই বলে। ওকে আপু, সরি। তনুষা ফোন টিপতে টিপতে নিজের রুম থেকে বেরিয়ে এসে, প্রিয়তা, আমার জুসটা আমি এখনও পাইনি। নাদিয়া এগিয়ে এসে, তনুষা, জুসটা তো তুমি নিয়ে খেতে পারো, দেখছো তো প্রিয়তা রান্না করছে। শেফালিও চলে গেছে, নিজের বাড়ি মনে করে নিয়ে খাও। আপু, ওসব কাজ না আমার জন্য না। নিবিড় বোঝে কোন কাজটা কাকে ভালো মানাবে। নাদিয়া কিছু বলার আগেই প্রিয়তা জুস নিয়ে এসে, আপু ছাড়ো এসব, ও ঠিকই বলেছে, তুমি রুমে যাও। কিন্তু প্রিয়তা, আপু প্লিজ তুমি যাও, আমি একা সব সামলাতে পারি। নাদিয়া চলে যেতেই প্রিয়তা জুসের গ্লাসটা তনুষার হাত থেকে নিয়ে, এটা তোমার জন্য নয়, তুমি কি ভেবেছ আমাকে যা বলবে আমি তাই করব? তুমি একটু আগে ঠিকই বলেছ, নিবিড় ভালো করে জানে কার জায়গাটা কোথায়, সেজন্য আমি ওর বউ আর তুমি ওর বাড়ির আশ্রিতা। তনুষা ঝাঁঝালো গলায় বলল, হাউ ডেয়ার ইউ, বলে থাপ্পড় উঠাতেই নিবিড় এসে ধরে, রাগান্বিত চোখে তাকিয়ে, এইটা কি করছিলে তুমি? নিবিড়, ও আমার জানা তাই বলে যাচ্ছে, সে কখন থেকে আমি নাকি এই বাড়িতে আশ্রিত হয়ে আছি, আরও অনেক কথা। তুমি চুপ করো,
আমি নিজের চোখকে বিশ্বাস করি অন্যের থেকে। আজ যে ভুলটা করতে যাচ্ছ, দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয়। নিবিড় জুসের গ্লাসটা তনুষের হাতে দিয়ে উপরে চলে গেল। প্রিয়তা মুচকি হেসে, আরও প্রমাণ লাগবে? তনুষে কিছু না বলে নিজের রুমে চলে গেল। নিবিড় রুমে এসে চেয়ারে হেলান দিয়ে বসে। আজ আমার জন্মদিন, কারোরই কি মনে নেই? আপু, বাবা, মা কেউ আমায় উইশ করলো না। উল্টো বাড়ি এসে প্রিয়তা আর তনুর সব দেখে মনটাই নষ্ট করে দিল। নিবিড় উঠে গিয়ে মোশাররফ হোসেনের ঘরে গিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। কিরে, কিছু বলবি? বাবা, আজ কয় তারিখ? 9 তারিখ। কেন? মা, তোমারও মনে নেই? কি মনে থাকবে? আজ কত তারিখ? আমরা কি মনে রাখবো? তুই তো আমাদের থেকেও মন ভোলা। তোর বাবা একটু আগে বললো 9 তারিখ, আর তুই আবার আমাকে জিজ্ঞেস করছিস? নিবিড় বিরক্তকর গলায় ধ্যাত বলে চলে গেল। নাদিয়া আর জুহি সোফায় বসে নেলপালিশ লাগাচ্ছে। আপু, জুহি, আজকের দিনটা তোদের মনে নেই কারো? নাদিয়া আঙুলে ফু দিয়ে, কেন রে, আজ কি? তুইও? আচ্ছা জুহি, তুইও ভুলে গেছিস? ভাইয়া, আজ কি ভাই দিবস নাকি বোন দিবস? নিবিড় কিছু না বলে রুমে চলে গেল বিরক্তি নিয়ে। সবাই অট্ট হাসিতে গড়াগড়ি খাচ্ছে নিবিড়ের অবস্থা দেখে। মোশাররফ হোসেন রুম থেকে বেরিয়ে এসে, প্রিয়তা, আমরা সবাই কিন্তু তোমার কথা মতো কাজ করেছি। বাবা, তুমি বলো তো, প্রতি বছর থেকে তোমার ছেলেকে এবার আলাদা লাগেনি? সে আর বলতে, সে কখনো নিজে থেকে কিছু বলেনি। এই প্রথম আমার নিবিড় নিজে থেকে চেয়ে নিতে চাইছে। এই সব কিছু শুধু তোর জন্য না বাবা, উনি নিজেকেই পাল্টাতে চাইছেন। আমার ধারণা উনি সবার মাঝে নিজেকে বিলাতে চাইছেন। আচ্ছা, এখন আমরা প্ল্যান অনুযায়ী কাজগুলো করে ফেলি। নিবিড় সারাটা দিন আর রুম থেকে বের হয়নি। রুমটা অন্ধকার করেই বসে আছে। এদিকে পুরো ড্রয়িং রুমে লাইটিং করা হয়েছে বিভিন্ন রঙের ফুল আর বেলুনে, যেন পুরোটা ড্রয়িং রুম ফুটিয়ে তুলেছে। প্রিয়তা জুহিকে বলল জোরে মিউজিক চালিয়ে দিতে, আর বাকি সবাই নিবিড়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিউজিক শুনে নিবিড় চেঁচিয়ে বলল, প্রিয়তা, বাড়িতে শুরু হয়েছেটা কি? মিউজিক বন্ধ করো। নিবিড় কয়েকবার বলার পরও সাড়া না পেয়ে উঠে গিয়ে দরজা খুলে বাইরে আসতেই উপর থেকে ফুলের পাপড়িগুলো পড়তে লাগলো, আর সবাই একসাথে নিবিড়কে উইশ করলো। নিবিড় কি বলবে বুঝতে পারছে না। নিজের বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ছিল। আনন্দে চোখের পানি টলমল করছে, মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না। নাদিয়া নিবিড়ের হাতে একটা ঘড়ি পরিয়ে দিয়ে, তোর সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে বারবার তুই ঘড়ির দিকে তাকাস, তাই আমি তোকে ঘড়িটা দিলাম। যখনই তাকাবি আমার কথা মনে করবি। নিবিড় বোনকে জড়িয়ে কপালে চুমু দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। জুহি, দাদি, সালমা বেগম সবাইকে নিয়ে কেক কাটলো নিবিড়। নাদিয়া প্রিয়তাকে এনে নিবিড়ের সাথে দাঁড় করিয়ে তারপর বলল, ভাই, আগে প্রিয়তাকে খাওয়া। কাল থেকে সব ওই করেছে তোর জন্য, আমরা শুধু ওর কাজে সাহায্য করেছি। নিবিড় প্রিয়তাকে কেক দিতেই প্রিয়তা চোখের পানি মুছে কেক মুখে নিয়ে নিবিড়কেও খাইয়ে দিল। নিবিড় সবাইকে খাইয়ে দিয়ে, তনুষাকে তো দেখছি না, ও কোথায়? ও তো বিকালে বাইরে গেল, আজ মনে হয় ফিরবে না, বলল কোনো বন্ধুর বাসায় যাবে। নাদিয়া কথাটা বলে সোফায় বসলো। নিবিড় তাচ্ছিলের হাসি ফুটিয়ে, আমি জানতাম তুমি শুধু আমার টাকাই লাভ করতে, আমাকে না। আজ আবারও প্রমাণ হয়ে গেল। রাতে প্রিয়তা ফ্রেশ হয়ে রুমে এসে নিবিড়কে ফোনে কথা বলতে দেখে নিজের সর জায়গা ঠিক করে শুয়ে পড়বে, এমন সময় নিবিড় হাত ধরে। ঘুমাবে? তাহলে কি করব? আপনি তো কথা বলছিলেন অপেক্ষা করতে। থ্যাঙ্কস। কেন? এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। আমি তো আপনাকে কোনো উপহার দিতে পারলাম না। আসলে আপনাকে আমি কী বা দেব? আমার কাছে কিছুই নেই দেবার মতো। যা আছে তাও আপনারই দেওয়া। একটা সম্পর্ক, কতগুলো মানুষের ভালোবাসা, একটা বিয়ে নামের বন্ধন, সমাজের স্বীকৃতি, দামি শাড়ি, জুয়েলারি, থাকার জায়গা, এবং কি নিজের বেডরুমটাও আমার জন্য আমার মতো করে সাজিয়েছেন। সবই তো আপনার দেওয়া। আপনার জিনিস তো আর আপনাকে দেওয়া যায় না, তাই না? কথাগুলো বলতে বলতে প্রিয়তা নিজের চোখ মুছল। নিবিড় প্রিয়তার দুই গাল ধরে নিজের দিকে মুখ করে, তুমি আজ যা দিয়েছ এর চেয়ে বেশি আমার ফ্যামিলিও আমাকে কখনো দেয়নি। আজকের মুহূর্তের কাছে আমার দোয়া সব তুচ্ছ। আমি ছোটবেলা থেকে যে পরিস্থিতিতে বড় হয়েছি, নিশ্চয়ই তুমি অনেক কিছু জানো। প্রিয়তা,
আজ আমি তোমার কাছে বড্ড ঋণী। প্রিয়তার গাল ছেড়ে নিজের বুকের সাথে মিশিয়ে আই লাভ ইউ প্রিয়তা, আই লাভ ইউ। প্রিয়তা, আই লাভ ইউ। জানি তো আমি, আপনি আমাকে ভালোবাসেন, এটা তো বলার কি আছে। নিবিড় প্রিয়তাকে বুক থেকে উঠিয়ে, এই তুমি কি কানে কম শোনো? তোমাকে আমি আই লাভ ইউ বললাম আর তুমি বলছো জানি শুনি, এইসব কি? এটার একটা আনসার আছে, সেটা তো দিবা। না দেব না কেন? আমার লজ্জা লাগে না বুঝি? আপনি তো ছেলে হয়ে বলতে এতদিন সময় লাগিয়েছেন, আমারও তো সময়ের প্রয়োজন তাই না? নিবিড় কথাটা শুনে হা হা করে হেসে দিয়ে যাচ্ছে আর প্রিয়তা করুণ চোখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নিবিড় হাসি বন্ধ করে। তুমি মাঝে মাঝে যা বলো আমি নিজেই বেকুব হয়ে যাই। প্রিয়তা শান্ত গলায় বলল, আপনি জানেন আপনি হাসলে আপনাকে কতটা সুন্দর দেখায়? প্রিয়তা নিবিড়ের বুকে নিজের মাথা রেখে, এই প্রথম আমি আপনার হাসি দেখছি। আমি শিওর এইটাই আপনার প্রথম হাসি, তাই না? নিবিড় প্রিয়তাকে বুকের সাথে মিশিয়ে চুলের বিলি কাটতে কাটতে তারপর বলল, হয়তো। তবে তুমি আমাকে এতটাই হারিয়েছ যে আমি নিজেকে ভুলে গেছি চাঁদের রানী। চাঁদের রানী হয় না, বুড়ি হয়। তাহলে ঠিক জায়গায় এসেই থেমেছি। তুমি তো বুড়ি, আমার চেয়ে গুনে গুনে 3 মাসের বড়। কি? আমি বুড়ি তো? ওকে ছাড়ো, তোমার তনুষার কাছে যাও। নিবিড় প্রিয়তার কথা শুনে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে তারপর বলল, আমার গিফট না দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার কাছে কিছু নেই, এবার নামান বলছি, আমি পড়ে যাব তো। তাই? আমার উপর দেখছি তোমার ভরসা নেই। ঠিক আছে তাহলে ফেলে দেই। এই না না না, প্লিজ, আমি জানি আপনি ছাড়বেন না। নিবিড় কথাটা শুনে কোমল স্বরে প্রিয়তাকে আরও কাছে এগিয়ে এনে নাকের সাথে নাক মিলিয়ে তারপর বলল, তাহলে ভয় পাও কেন? প্রিয়তা চুপ করে নিবিড়ের চোখে নিজেকে হারিয়ে নিয়েছে। হঠাৎই লাইটটা বন্ধ হয়ে যেতেই প্রিয়তা, এ কি, লাইটটা কে বন্ধ করলো? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে খাটে এনে শুয়ে দিয়ে নিজের পুরো শরীরের ভার প্রিয়তার ওপর দিয়ে প্রিয়তার কপালে চুমু দিল। প্রিয়তার ভারী নিঃশ্বাসে নিবিড় নিজেকে প্রিয়তার মাঝে একটু একটু করে হারাতে লাগলো। প্রিয়তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে দুজনের ভালোবাসা মিশে এক আত্মায় বেঁধে নিয়েছিল। ফজরের আজান কানে আসতেই প্রিয়তার চোখ খুলে দেখে নিবিড়ের বুকের সাথে মিশে আছে সে। নিবিড়কে রেখে উঠে বসে রাতের কথা মনে পড়তেই নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে যেতেই নিবিড় আবার কাঁধে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ঘুম ঘুম চোখে তারপর বলল, কোথায় যাচ্ছ তুমি? নামাজ পড়তে হবে, আপনি যাবেন না? একটু পরে যাও। না এখন, ওঠেন তো, আর একটু ঘুমাই না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এসে যেন দেখি আপনি উঠেছেন। প্রিয়তা গোসল করে নামাজ পড়ে মুচকি হেসে নিবিড়ের মাথার পাশে বসল। আপনি এখন উঠবেন না? নিবিড় উঠে বসে, ওকে, আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচ্ছি। কথাটা শুনে প্রিয়তা মুচকি হাসল। নিবিড় ফজরের নামাজ ঠিকঠাক আদায় করে না, আজ নিজেই বলছে। শুনে প্রিয়তা খুশি হয়ে উঠে গিয়ে জায়নামাজ বিছিয়ে দিল। নিবিড় নামাজ শেষ করে, কোথায় যাচ্ছ? আপনি এবার ঘুমান, আমার চা বানাতে হবে, বাবা এসে চা চাইবে। নিবিড় প্রিয়তাকে এক ঝটকায় বুকের সাথে মিশিয়ে, আজ তোমার যেতে হবে না, একটু পর দেখবে চা তোমার ঘরে আসবে। মানে কে নিয়ে আসবে? শেফালি আপা। আপা তো আসেননি, আমাকে কাল ফোন করেছিল আজ ভোরে এসে বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে এবার ছাড়ুন। প্রিয়তা নিজেকে ছাড়িয়ে নিয়ে ভেজা চুলগুলো ড্রেসিং টেবিলের সামনে খুলে হাতে চুড়িগুলো পরতে পরতেই আয়নায় খেয়াল করলো নিবিড় মুচকি হেসে আয়নায় তাকিয়ে আছে। প্রিয়তা পিছনে ফিরে নিবিড়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে কী দেখছেন অমন করে। চাঁদের বুড়িকে। নজর লাগবে? না লাগবে না, কারণ এটা শুধু নিবিড়ের। আরও কিছু বলতে বলতে নিবিড় এগিয়ে আসতেই প্রিয়তা পিছাতে লাগলো। নিবিড় প্রিয়তাকে দেয়ালের সাথে লাগিয়ে, তুমি পিছিয়ে যাও কেন? এখন তো তোমার পেছানোর সময় নয়। আমি যদি এক পা সামনে আসি, তুমিও এক পা সামনে বাড়াবে। যদি তুমি পিছনে দাও, মনে করবে আমাদের সম্পর্কটাও পিছাতে থাকবে। আমি চাই না প্রিয়তা তোমাকে কেউ কষ্ট দিক। তোমাকে যে ছোঁয়ার চেষ্টা করবে সে আগে নিবিড়কে টপকাতে হবে, আর নিবিড়কে টপকে কেউ তোমাকে ছোঁয়ার সাহস নেই। নিবিড়ের কথাগুলো প্রিয়তা মুগ্ধতার চোখে তাকিয়ে শুনছে। প্রিয়তা, আমি সব জানি। প্রিয়তা কথাটা শুনেই উৎকণ্ঠে বলল, সত্যি আপনি জানেন? জানি।
সব জেনে আপনি আমায় ভুল বুঝেছেন। বিশ্বাস করুন, এতে আমার কোনো হাত ছিল না। আমি শুধু ওকে বোঝাতে চেয়েছি। কি জানি বুড়ি, তুমি ওকে মন থেকে কথাটা বলনি। আসলে ও তোমার বোন হতে পারে, তবে মানুষ নয়। কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে বলল, বোন? কিন্তু আমি তো ওনাকে রিসাদের কথা বলতে চেয়েছিলাম। তার মানে উনি ইভার কথাই বলতে চাইছে? কি হলো, কি ভাবছ? আসলে আপনাকে আমার কিছু বলার আছে। যা বলার পরে শোনা যাবে, এখন বাজে কথার সময় নয়। কিন্তু আমার যে বলাটা জরুরি, বললাম তো পরে শুনবো। তোমাকে যে একটা ডায়মন্ড সেট পাঠালাম, ওইটা তো তোমাকে পড়তে দেখিনি। ওইটা মায়ের কাছে আছে। মায়ের কাছে কেন? তোমার পছন্দ হয়নি? হয়েছে তো। তাহলে? আসলে আমি এসবে অভ্যস্ত নই। ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, হঠাৎ এগুলোর মাঝে নিজেকে বেমানান লাগে। শাট আপ, মায়ের থেকে ওইটা নিয়ে এসো, যেন আমি তোমায় পড়তে দেখি। প্রিয়তা কথাটা শুনে নিচের দিকে তাকিয়ে আছে। রাগ করেছ? কথাটা শুনে প্রিয়তা ছলছল চোখে তাকাতেই নিবিড় প্রিয়তাকে পিছন থেকে জড়িয়ে নিয়ে, তোমার মন খারাপ? আমার ভালো লাগে না। মা চলে যাওয়ার পর থেকেই বোন আমার সব ছিল। বোন বয়সে আমার বড় হওয়ার পরেও কিন্তু আমি ওকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করেছি। কখনো বুঝতেই দেইনি আমাদের মাথার ওপর আসল ছাদটাই নেই। বোন সব জেনেও একটা ভুল কাজ করে ফেললো। অবশ্য এখন তো সব ঠিক হয়ে গেছে। রিসাত ছেলেটাও ভালো, বাবা মায়েরও মন জয় করেছে। ভাবছি রিসাতকে আগের অফিসের এমডি বানিয়ে দিব। প্রিয়তা সব শুনে, ভেবেছিলাম আপনাকে আমি সব বলে দেব, কিন্তু এরপর আমার আর কিছু বলার রইল না। কারণ আমি জানি আপনি এখন আমায় ভুল বুঝবেন। হয়তো বলবেন আমি আপনার বোনকে সহ্য করতে পারি না বলেই এইসব বানিয়ে বানিয়ে বলছি। কথাটা ভাবতে ভাবতে নিবিড়ের বুকেই নিজের চোখের পানিগুলো লুকিয়ে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নেমে শেফালি সবাইকে চা দিচ্ছে দেখে, শেফালি আপা, তোমার মেয়ের বিয়েতে সব ঠিকঠাক হয়েছিল তো? ভাবি, ছোট ভাইজান থাকতে অসুবিধা হইবার পারে। সব আল্লাহর দয়ায় ঠিক হয়েছে। ওই লন ভাবি আপনার চা, আমি ভাইজানের কফিটা দিয়ে আসি। রিসাত বসে বসে প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে চা খেয়েই যাচ্ছে। প্রিয়তা রান্নাঘরে সবার নাস্তা টেবিলের যাওয়ার জন্য গেল। রিসাদও উঠে প্রিয়তার পিছনে দাঁড়িয়ে, কাল নিবিড় সাহেব বুঝি খুব আদর করেছে, যার প্রমাণ এখনও রয়ে গেছে। কথাটা বলতেই প্রিয়তা চমকে উঠে রিসাদের দিকে তাকিয়ে, কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বলছি। শালা দেখছি বউকে কাছে পেলে মাথা ঠিক থাকে না। আরে ভাই, আদর করবি ভালো কথা, তাই বলে? প্রিয়তা বিরক্তকর নিঃশ্বাস ফেলে, দেখো রিসাত, আমার তোমার এসব নোংরা মানসিকতার কথা শুনতে একদম ভালো লাগছে না। আমার স্বামী আমাকে আদর করুক মারুক, তাতে তোমার কি? আমার তো যায় আসে। আমার কলিজায় লাগে যখন নিবিড় তুমি রুমে গেলেই দরজাটা আটকে দেয়, তখন আমার বুকের এইখানটায় লাগে। তবে এই ভালোবাসাটা বেশি দিন টিকবে না, কারণ তুমি আমার কাছেই চলে আসবে। প্রিয়তা কিছু বলার আগেই নাদিয়া এসে, কি ব্যাপার রিসাত, তুমি এইখানে কি করছো? রিসাত হাসি ফুটিয়ে, নাদু, পানি খেতে আসলাম, আর ভাবলাম নাস্তাটা করে নিই, তাড়াতাড়ি তো অফিসে যেতে হবে। সবাই এসে বসেছে নাস্তা করার জন্য। নিবিড়ও একেবারে রেডি হয়ে নিচে এসে চেয়ার টেনে বসতেই প্রিয়তার দিকে নজর পড়ল। গম্ভীর মুখে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। সবাই নিচের দিকে তাকিয়ে নাস্তা খাচ্ছে। মোশাররফ হোসেন নিচের দিকে তাকিয়ে, তনুষা মেয়েটা দেখে এখনও এলো না। কাল বাইরে গেছে শুনলাম, আর আজও এলো না। নিবিড় এই বাড়ির একটা নিয়ম নীতি আছে, কিন্তু মেয়েটা তো কোনো কিছুরও তোয়াক্কা করছে না। নিবিড়ের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকাতেই দেখে নিবিড় প্রিয়তাকে চোখ দিয়ে ইশারায় কিছু বুঝিয়ে দিচ্ছে, কিন্তু প্রিয়তা না বোঝার কারণে বারবার মাথা নাড়াচ্ছে। না দিয়ে মিটমিট করে হেসে, ভাই তুই বসে খেয়ে নে, প্রিয়তা তুমিও বসে খেয়ে নাও। ভাইয়া, তোমার অফিস যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিতে পারবা? ওকে। নিবিড় অল্প কিছু খেয়ে প্রিয়তার পায়ের উপর পা রেখে চাপ দিয়ে, প্রিয়তা, আমার রুম থেকে ফাইলটা নিয়ে আসো। জুহি উঠে যাওয়ার সময় নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে, ভাইয়া, ভাবিকে কিন্তু আজ দারুণ লাগছে। নিবিড় কিছু না বলে প্রিয়তা যাওয়ার পরেই নিজের রুমে গিয়ে প্রিয়তা ফাইল খুঁজতে দেখে, তুমি যেটা খুঁজতে যাচ্ছ ওটা পাবে না, ফাইলটা আমি যাওয়ার সময় নিচে নিয়ে গেছি। তাহলে আপনি আমাকে আনতে পাঠালেন কেন? শাট আপ, তোমার মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই? আপনি আমাকে বকছেন কেন? আমি কি করেছি?
সত্যি আমি তো আপনাকে বুঝতেই পারি না। সকালে তো আমার সাথে কত সুন্দর করে কথা বলছিলেন, এখন আবার আগের মতো করছেন। কথা বলেই প্রিয়তা নিজের চোখের পানি মুছে নিচ্ছে। নিবিড় বিরক্তি গলায় বলল, আচ্ছা তুমি কান্না ছাড়া আর কিছু পারো না? চোখের সামনে নদী নিয়ে ঘোরো নাকি? উহ, কি করলাম আমি বলবেন তো? নিবিড় প্রিয়তাকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে, ভালো করে নিজেকে দেখো। সকালে আয়নায় তো নিজেকে দেখোনি, দেখেছো তো আমাকে। প্রিয়তা আয়না দেখে নিজের গালে হাত দিয়ে কাঁদো কাঁদো। আপনি এটি কি করতে পারলেন? কি করলাম আমি? আপনি আমায় আদর করার নামে দাগ বসিয়ে দিলেন, এখন ন্যাকামি করা হচ্ছে। এটা তো আমি ইচ্ছে করে দিয়েছি, তবে তোমার সতর্ক হওয়া উচিত ছিল। মানে? মানে হলো বউকে সারা জীবন প্রথম দিন মনে করানোর জন্য একটু চেষ্টা। যতদিন বেঁচে থাকবে আমার এই দাগের কথা মনে রাখবে। আপনি এসব কি বলেন? এখন সবাই কি ভেবেছে বলুন তো? সি সি, আমি বলার আগেই তো উড়াল দিয়ে বাইরে চলে গেলে। দেখুক সবাই আমার কি। ধ্যাত। তনুষা বিকেলে বাড়ি ফিরে এসেছে দেখে মোশাররফ হোসেন বললেন, তনুষা, এইটা একটা ভদ্রলোকের বাড়ি, এইখানে কিছু নিয়ম আছে যা তুমি পালন করছো না। আঙ্কেল, আমি তো এই ফ্যামিলির কেউ নয়, সো আমাকে এসব কেন মানতে হবে? তনুষা, তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কেন? নাদিয়া আপু, আমি এই বাড়ির মালিকের গেস্ট, তাই আমি যা বলবো বা যা করবো আপনারা মেনে নিতে বাধ্য। কথাটা বলে তনুষা নিজের রুমে চলে গেল। মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস ফেলে, প্রিয়তা কোথায়? বাবা, প্রিয়তা আর জুহি দেখলাম ছাদে গেছে, কিছু লাগবে? হঠাৎ বুকের ব্যথাটা বেড়েছে। প্রিয়তাকে বলিস নিবিড়কে এই মেয়ের কাছ থেকে দূরে রাখতে, কখন কি করে বসে ঠিক নাই। 2 দিন কেটে গেল। নিবিড়ের সকাল থেকে মাথা ব্যথা করছে দেখে অফিসে যায়নি। ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে মাহিদকে ফোন দিয়ে, মাহিদ, আজকের মিটিং টাইমটা চেঞ্জ করো, রাত 8টায় দাও আমার বাসায়। ফোন রেখে নিবিড় নিচে ড্রয়িং রুমে চোখ পড়তেই দেখে প্রিয়তা রিসাদের সাথে কথা বলছে, কিন্তু কি বলছে তার উপর পর্যন্ত শোনা যাচ্ছে না। নিবিড় আস্তে আস্তে নিচে নেমে যেতেই রিসাদের চোখ পড়ল। আর প্রিয়তা, প্লিজ অধরাকে আজকে তোমার কাছে রাখো, আমি আর নাদু কাল ঠিক চলে আসব। কথার প্রসঙ্গ পাল্টাতে দেখে প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখে কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে গেল। রিসাদ মুচকি হেসে উপরে নিজেদের রুমে যেতেই নিবিড় রান্নাঘরে গিয়ে, রিসাদ তোমায় কি বলেছিল? প্রিয়তা চুপ করে আছে। কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। তেমন কিছু না, অধরাকে রাখার জন্য বলছিল। আপু কোথাও যাচ্ছে নাকি? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। প্রিয়তা চুলার ওপর থেকে কড়াইটা নামিয়ে, আমিও জানি না। নিবিড় কিছু না বলে তনুষের রুমে গিয়ে চেয়ার টেনে বসে, কি ব্যাপার, তুমি এত সহজে সব কিছু মেনে নিবে আমি ভাবতেই পারিনি। তনুষা চুপ করে অন্যদিকে ফিরে আসে দেখে, ফোন কাটে তোমার। কথাটা বলতেই তনুষা ফিরে তাকিয়ে, আমার ফোন একটাই। নিবিড়, হঠাৎ এই কথা কেন? এমনি, তোমার টিকিট মাহিদ কেটে ফেলেছে, সামনের মাসের 2 তারিখ তোমার ফ্লাইট। আমি এখন চলে যাব? যাবে। আমি চাই না তুমি দেশে থেকে আমার আর প্রিয়তার মাঝে কোনো ঝামেলা করো। নিবিড়, ঝামেলা আমি করতে চাই না। আমি বুঝেছি তোমাদের আলাদা করা আমার সম্ভব না। আমি মিথ্যা স্বপ্ন বুনেছি এতটা বছর। ঠিক আছে, তুমি যেহেতু চাইছো আমি চলে যাব। নিবিড় তনুষার রুম থেকে বেরিয়ে এসে, প্রিয়তা সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমি এসে তোমায় নিয়ে যাব। কোথায় যাব? আমার ফ্রেন্ড সাজিদ পার্টি দিচ্ছে, ও যে মেয়েকে বিয়ে করবে সে দেশে এসেছে এবং ওর শ্বশুর শাশুড়িও। না গিয়ে উপায় নেই, এখানে আমার যার দরকার কি? আমি যা বলছি তাই করবে, এর চেয়ে বেশি একটা কাজও না। প্রিয়তা মুচকি হেসে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে নাদিয়া আর রিসাদ নেমে আসছে। আপু, কোথায় যাচ্ছ? হ্যাঁ, রিসাদ বলল ওর ভাই আর ভাবি দেশে আসছে, তাই ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। নিবিড় রিসাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, কখন আসবেন? কাল সকালেই, অধরাকে রেখে যাচ্ছি তো। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে উপরে উঠে চলে গেল। প্রিয়তা নাদিয়াকে বিদায় দিয়ে নিজের রুমে এসে নিবিড়কে ইজি চেয়ারে বসে থাকতে দেখে তারপর বলল, আপনি অফিসে যাননি কেন? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? না, তবে মাহিদকে বললাম রাত 8টায় মিটিং, এদিকে সাজিদকেও কথা দিয়ে ফেললাম। আমরা আপনার মিটিং শেষ হলে অধরাকে নিয়ে যাব। নিবিড় উঠে এসে, এখন কথা বলো, তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? আপনি আবার শুরু করে দিলেন। আমি করব না তো কে করবে প্রিয়তা? অন্য কেউ? কথাটা বলেই প্রিয়তাকে টেনে নিজের কাছে আনতেই নিবিড় ধপাস করে খাটে পড়ে গেল। এইভাবে কেউ ধাক্কা দেয়?
আমার কি দোষ? আপনিই তো। নিবিড় মুচকি হেসে খেয়াল করলো প্রিয়তা বুকের সাথে লেপ্টে আছে দেখে। কি হলো? এখন দেখি নিজেই চলে আসছে আদর নিতে। প্রিয়তা তড়িঘড়ি করে উঠে যেতেই নিবিড় প্রিয়তার হাত টেনে আবার বুকের সাথে নিয়ে প্রিয়তার কপালের সাথে কপাল, নাকের সাথে নাক লাগিয়ে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, তুমি এখনও এত ভয় পাও কেন আমাকে? প্রিয়তা ভারী নিঃশ্বাসে বলল, জানি না। জানো না কেন? প্রিয়তা আর কিছু বলল না, লজ্জায় চোখ বন্ধ করে আছে। নিবিড় মুচকি হেসে প্রিয়তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হারাতে লাগলো দুজন অন্য জগতে। পার্টিতে এসে প্রিয়তাকে নিবিড় সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। সাজিদ নিবিড়কে রাফিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। রাফিয়া, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো? কে উনি? সাজিদ, আমার বন্ধু, বিখ্যাত বিজনেসম্যান ইশতিয়াক ইসলাম নিবিড়, আর ওর স্ত্রী প্রিয়তা। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। সাজিদ, তো শ্বশুর শাশুড়ি আসেনি? এসেছে নিবিড়, ওনার ভিতরে আছে। রাফিয়া, প্রিয়তাকে নিয়ে ভিতরে যাও। নিবিড় সাজিদকে থামিয়ে, সাজিদ, প্রিয়তা এখানেই ঠিক আছে, আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিবিড় আর প্রিয়তা রাফিয়ার সাথে কথা বলছে। নিবিড়ের ফোন আসতেই নিবিড় প্রিয়তার দিকে ইশারা করে দাঁড়িয়ে থাকতে বলে সরে গেল। রাফিয়া, সাজিদ ভাইয়ের মায়ের সাথে দেখা হলো, কিন্তু তোমার বাবা মাকে তো দেখলাম না। ভাবি, আপনি আসুন আমার সাথে। প্রিয়তা অধরাকে হাতে নিয়ে ভিতরে গেল। আম্মু, দেখো কাকে নিয়ে এসেছি। প্রিয়তা হাসি মুখ করে তাকে অপেক্ষা করছে রাফিয়ার মাকে দেখার জন্য। রাফিয়ার মা ফোনে কথা শেষ করে পিছনে ফিরতেই প্রিয়তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সমুদ্রের ঢেউয়ের মতো বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেল। গলাটা ভারী হয়ে আসছে, হাসি মুখটাও যেন কালো মেঘে ঢাকা পড়েছে। রাফিয়ার মা হাসি মুখে, কে মেয়েটা? মা, ও হচ্ছে সাজিদের বন্ধু, এই শহরের বড় বিজনেসম্যান নিবিড় ভাইয়ের স্ত্রী। ও তাই নাকি? ভারী মিষ্টি দেখতে। কি নাম তোমার মা? প্রিয়তার ভিতর থেকে কথা আসছে না, অনেকক্ষণ পর আস্তে করে বলল প্রিয়তা। আচ্ছা, তোমার হাজব্যান্ড কোথায়? বাহিরে। অধরার দিকে তাকিয়ে, তোমার মেয়ে? না, আমার হাজব্যান্ডের বড় অপুর মেয়ে। ঠিক আছে, ভালো থেকো। রাফিয়া, তোর আব্বু তো আমাদের আগেই চলে গেছে, আমাদের এবার এখান থেকে যেতে হবে, চলো। প্রিয়তা, তাহলে আমরা আসি। প্রিয়তা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। রাফিয়া আর রাফিয়ার মা চলে গেল। প্রিয়তা সে জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে আছে অন্যমনস্ক হয়ে। নিবিড় খুঁজতে খুঁজতে প্রিয়তার সামনে এসে, তুমি এখানে আমাকে বলে আসবে না? প্রিয়তা কোনো কথাই বলছে না, নিস্তব্ধ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় দুই বাহু ধরে ঝাঁকিয়ে, প্রিয়তা, আর ইউ ওকে? প্রিয়তা চমকে উঠে বলে, কি হয়েছিল? এভাবে অন্যমনস্ক হয়েছিলে? আমি বাসায় যাব। এখনই? হ্যাঁ। আরেকটু থাকো। না, আপনি না গেলে আমি অধরাকে নিয়ে, ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছি। ওকে, আমি যাচ্ছি। নিবিড় সাজিদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। প্রিয়তা আর একটা কথা বলেনি। বাড়ি আসতেই এক একজন এক এক কথা জিজ্ঞেস করছে। প্রিয়তা অধরাকে জহির দিকে এগিয়ে দিয়ে উপরে উঠে চলে গেল। দাদি নিবিড়ের কাছে গিয়ে তারপর বলল, কি হলো দাদু ভাই? পিউ কাউরি কিছু না কইয়া এইভাবে চলে গেল? দাদি, আমিও জানি না, হঠাৎ ওর কী হয়েছে, আমি জানতে পারলে পরে জানাবো। আমি ফ্রেশ হয়ে আসি। নিবিড় এসে প্রিয়তাকে রুমে না দেখে বারান্দায় গিয়ে দেখে প্রিয়তা সেন্স না করে বারান্দায় দাঁড়িয়ে আছে।